আপনি কি কখনো বিশ্বের মানচিত্র গভীরভাবে দেখেছেন? ইরাক, লিবিয়া, ভেনেজুয়েলা, ইরানের মতো কিছু দেশ রয়েছে যেগুলি সব কিন্তু একটা কমন বিষয় আছে। তাদের মধ্যে রয়েছে তেল, প্রাকৃতিক সম্পদের বিশাল ভান্ডার, কিন্তু আজ সেই দেশগুলি ধ্বংস হয়ে গেছে। সেখানকার মানুষ এক এক দানা খাবারের জন্য হাহাকার করছে, মুদ্রার কোনো মূল্য নেই এবং শহরগুলো ধ্বংসরূপে পরিণত হয়েছে। আমরা প্রায় ভাবি যে এটা হয়তো তাদের ভাগ্য, যা সেখানকার নেতারা হয়তো খারাপ ছিলেন, কিন্তু আমি যদি বলি সবকটি কিন্তু একই একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে যেটা তাদের শাস্তি। আজ আমরা সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজবো যা নিয়ে বিশ্ব কথা বলতে ভয় পায়। আমেরিকার কথা যেসব দেশগুলো শোনে না তাদের অবশ্য কিন্তু এরকমই অবস্থা হয়। আমরা কি সেই একই রাডারে আছি? পান্নু কেস, বাংলাদেশের ইস্যু এবং আমাদের শিক্ষার্থীদের যে যুক্তরাষ্ট্র ঘটেছে সেটা একটি নির্দিষ্ট বিপদের ঘন্টা। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমেরিকা কিভাবে পুরো বিশ্বের বস হয়ে উঠলো। 1947 সালের পর আমেরিকা বিশ্বকে একটি সিস্টেম দেয় যাকে বলা হয় পাক্স আমেরিকান। সহজ ভাষায় এর অর্থ হলো, আমরা তোমাদের নিরাপত্তা দেব, অর্থ দেব এবং বিনিময়ে তোমরা আমাদের নেতৃত্ব মেনে নিতে হবে। যে সমস্ত দেশ এটা মেনে নিয়েছে, যেমন জাপান, জার্মানি, তারা আজ ধনী, কিন্তু যারা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে আমেরিকা তার সব থেকে বড় শক্তি ব্যবহার করেছে। না, আমি সেনাবাহিনীর কথা বলছি না, আমি বলছি মার্কিন ডলারের কথা। হ্যাঁ, আজ বিশ্বের প্রায় 80% বাণিজ্য কিন্তু ডলারে হয়ে থাকে। আপনি যখন ভারতে বসে দুবাই টাকা পাঠান তখন কিন্তু এটা একটা আমেরিকান সার্ভারের হয়েই কিন্তু টাকাটা ট্রান্সফার হয়। একে বলা হয় সুইফট সিস্টেম। এমন ভাবে দেখুন, আমেরিকার যদি সেই সিস্টেমের সার্ভারে একটা বোতাম টিপে দেয়, আপনার টাকা কিন্তু ফ্রিজ হয়ে যাবে বা স্তব্ধ হয়ে যাবে। আপনি তেল কিনতে পারবেন না, সামান কিনতে পারবেন না, ওষুধ কিনতে পারবেন না। এটি আধুনিক যুগের একটি অর্থনৈতিক আরোপ বা ঘেরাও। চলুন দেখা যাক এর বাস্তব প্রভাব কেমন দেখায়। ইরানের উদাহরণ নেওয়া যাক। আমেরিকা এবং ইরানের শত্রুতা কিন্তু বেশ পুরনো, কিন্তু আমেরিকা যখন ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেসার, সর্বোচ্চ চাপ প্রয়োগ করলো, পরীক্ষণগুলো কিন্তু সত্যি ইরানের মুদ্রা রিয়েলের কিন্তু এত কমে গেছে যে মানুষকে সেখানে শাকসবজি কেনার জন্য বস্তা বস্তা নোট নিয়ে যেতে হচ্ছে। সেখানে মূল্যবৃদ্ধির আকাশ ছোঁয়া হয়ে গেছে। তবে সব থেকে মর্মান্তিক বিষয়টি হলো ওষুধ। আমেরিকা দাবি করে যে তারা কোনো খাবার বা ওষুধের উপরে কিন্তু প্রতিবন্ধী লাগায়নি, কিন্তু এটা শুধুমাত্র কাগজ কলমে আছে, বাস্তবতায় নয়। কিন্তু বাস্তবতা হলো বিশ্বের কোনো ব্যাংকই ইরান থেকে লেনদেন করতে রাজি হয় না। তাদের ভয় আমেরিকা তাদের উপরে কোনো বড় ট্যারিফ না লাগিয়ে দেয়, জরিমানা না লাগিয়ে দেয়। এটাই হিউম্যান ওয়ার্ডস। এর প্রতিবেদনে বলা হয় যে ইরানের ক্যান্সার রোগের মতো গুরুতর ব্যক্তির ওষুধ এখন পাওয়া যাচ্ছে না। ভেবে দেখুন, একজন ব্যক্তি হাসপাতালে দাঁড়িয়ে আছে, তার কাছে শত শত কোটি টাকা আছে, কিন্তু হাসপাতালের বাইরে কোনো ওষুধ নেই। ঠিক বিষয়টা এমনই হচ্ছে, আর এটাই কিন্তু ডলারের আসল শক্তি। চলুন এবারে যাওয়া যাক দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাকে একসময় দক্ষিণ আমেরিকার সৌদি আরব বলা হতো। তাদের কাছে রয়েছে বিশ্বের বড় তেল ভান্ডার, কিন্তু আজ সেখানকার মানুষ আবর্জনার থেকে খাবার খুঁজে খেতে বাধ্য হচ্ছে। কেন জানেন তো? এটি শুধু আমেরিকার দোষ না, আমাদের নিরপেক্ষ হতে হবে। ভেনেজুয়েলার নেতা হ্যাগো চাভেজ এবং পরবর্তীতে নিকাসো মাদুরো অনেক বড় ভুল করেছিলেন। তারা তেল রপ্তানি থেকে আসা অর্থ খরচ করেছেন, কিন্তু তেল কোম্পানিগুলোকে রক্ষণাবেক্ষণ নজর দেননি। তারা বেপরোয়াভাবে কাগজের নোট ছাপিয়েছেন, যার মূল্য বৃদ্ধি কিন্তু প্রচুর পরিমাণে আকাশ ছোঁয়া হয়েছে। কিন্তু ভেনেজুয়েলা যখন চরম সংকটে ঝুঁকছিল, তখন আমেরিকা তাকে সাহায্য করার বদলে তার উপরে হামলা করে বসলো। 2017 থেকে 2019 সালের মধ্যে আমেরিকা এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ভেনেজুয়েলা তাদের তেল পর্যন্ত বিক্রি করতে পারেনি। এর ফলে ভেনেজুয়েলার বিলিয়ন বিলিয়ন শত শত কোটি টাকা ডলারের কিন্তু ক্ষতি হয় এবং তাদের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়। এর পরিণতি দরিয়ান গ্যাপস। এটি পানামা এবং কলম্বিয়ার মধ্যবর্তী একটি বিপজ্জনক জঙ্গল, যেখানে কোনো রাস্তা নেই, কোনো আইন নেই, বিষধর সাপ, পোকামাকড়, অপরাধীদের আস্থা। সেটা সত্ত্বেও লাখ লাখ ভেনেজুয়েলার আদিবাসী ছোট ছোট সন্তানদের কোলে নিয়ে সেই জঙ্গল পার হচ্ছে কেবলমাত্র কোনো মতে আমেরিকাতে পৌঁছানোর আশায়। এটি অধিকাংশ শতাব্দীর অন্যতম বড় একটি স্ট্র্যাটেজি। মধ্যপ্রাচ্যের গল্পটা কিছু ভিন্ন। এখানকার খেলাটি শুধু কথা বা শোনার ছিল না, বরং ডলারকে চ্যালেঞ্জ জানানোর ছিল। 2003 সালে আমাদের বলা হয়েছিল যে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। পরে জানা যায় যে সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল। তবে সত্যিটি এখনো সাদ্দাম হোসেনের ডলারের বদলে ইউরোপেতে তেল বিক্রি করার ঘোষণা জানিয়েছিলেন। এটি পেট্রোল ডলার ব্যবস্থার জন্য সরাসরি হুমকি দিল আমেরিকা, আক্রমণ করলো এবং একটি সুন্দর ছিদ্র দেশ ধ্বংসরূপে পরিণত করে দিল। লাখো মানুষের প্রাণ হারালো। বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেট
এর রিপোর্ট অনুযায়ী 6 লাখেরও বেশি সংখ্যা হতে পারে মানুষের মৃত। লিবিয়া মুয়াম্মার গাদ্দাফি তাকে একজন স্বৈরশাসক হিসাবে আখ্যা দিয়েছিলেন, কিন্তু কি হিলারি ক্লিনটনের কথা ফাঁস করেছেন? জিমেল গুলোকে কত জানেন? সেই জিমেল গুলো স্পষ্টভাবে লেখা ছিল যে গাদ্দাফির কাছে এত টন সোনা রয়েছে এবং তিনি গোল্ড ডিনার নামে একটি আফ্রিকান মুদ্রা চালু করতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল ডলার এবং ফরাসি মুদ্রার অর্থনৈতিক দাসত্ব থেকে আমেরিকাকে মুক্ত করা। তার পরিণতি তো সবাই দেখেছে, ন্যাটো হামলা চালায়, গদ্দাফি নিহত হলেন। আর আজ লিবিয়ার কি অবস্থা? সেখানে আজও দুটি প্রকৃত সরকার নিজেদের মধ্যে লড়াই করছে। পুরো দেশটি যেন কৃতদাস পরিণত হয়েছে। আমরা ভাবি যে ভারত আর আমেরিকা কৌশলগতভাবে অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু গত 1 থেকে 2 বছর যা যা ঘটছে তা অন্য কোনো গল্পেরই ইঙ্গিত দেয়। আমেরিকা ভারতের উপর চাপ সৃষ্টি করছে। যখন ভারত সেই নীতিগুলো স্বীকার করতে অস্বীকার করছে, তখন ভারতকে নানা রকম ধমকির সামনা করতে হচ্ছে এবং নানা রকম প্রবলেমকে ফেস করতে হচ্ছে, যেটা টেরিফ বলো। আর দেশের মধ্যে সরকার যে সরকারই থাক না কেন, যদি দেশের মধ্যে সংকট আসে তো সবাই, আমরা একজন নাগরিক হিসাবে সরকারের কিন্তু সাথ দেওয়া উচিত। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।